এই অবস্থাটা হয়েছে ভাই শুধু ব্যাংকের কারণে। আমার 2 লাইন গার্মেন্ট ছিল, 2 লাইন থেকে আস্তে আস্তে নিতে নিতে আমি 25 লাইনে নিছি। আমার ডাইং ছিল, প্রিন্টিং ছিল, আদার্স 4টা প্রতিষ্ঠান ছিল। তো 2023 সালে যখন আমি জানতে পারলাম যে আমার 2 কোটি টাকা SIBL নবাবপুর রোড থেকে টেক ওভার করে 2017 সালে আমি যখন আসি, তখন আমার 2 লাইনের গার্মেন্ট ছিল। আইসা আমি যখন প্রিমিয়ার ব্যাংকে ঢুকি নারায়ণগঞ্জ ব্রাঞ্চে, তখন আমার 5 কোটি টাকা লিমিট ছিল, আমি আস্তে আস্তে করতেছিলাম। তখন হঠাৎ করে আমার কাজে কিছু হয়, কিছু শিপমেন্ট বাতিল হয়েছে, আমি একটা লোন হয়ে যাই। তখন আমি তাদেরকে বললাম, ভাই আমাকে একটা টার্ম লোন করে দেন দীর্ঘমেয়াদী, এই 4-5 কোটি টাকা আমি আস্তে 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 ডে বাই ডে আমার এটা শেষ হয়ে যাবে। তখন তারা টার্ম লোন বা ফোর্স লোন না করে আমাকে কি করলো, তারাই ফেক এলসি জোগাড় করলো, সেলস কন্ট্রাক্ট, তারাই আনলো, আইনে বললো এটা ঘুরাই দিলে আপনার হয়তো এটা আর থাকবে না, আপনার হয়তো পার ডলারে 2 টাকা করে লস যাবে। তো আর যদি আমি এটাতে আমি কইছি তাহলে এটা তো ভবিষ্যতে আমার জন্য সমস্যা হবে। তখন বললো না এটা কোনো সমস্যা হবে না, আপনার ওই আইডিতে আমরা কোনো করবো না, এটা দিয়ে আপনার ব্যবসাটা যাতে রানিং থাকে একটা এইভাবে করতেছি। আর বললো আপনার হয়তো পার ডলারে 1 টাকা বা 1.5 টাকা লস হইতে পারে। তো আমি হিসাব করে দেখলাম যে আমার যদি 4 থেকে 5 লাখ টাকা যদি লস হয়, আমার ব্যবসাটা যদি চালু থাকে, ঠিক আছে করে। তো এই একবার বা 2বার করছে, করার পরে তারা কন্টিনিউ এই প্রসেসটা করতেছে। অনেক সময় মাঝে মাঝে কী করতো, সিগনেচার না করলেও জোর করে বেতন বোনাস আটকাই দিয়ে তো গেলো সিগনেচার কর, নতুবা ফ্যাক্টরি এখানে স্টপ করে দিলাম। তো এইভাবে করতে করতে আজকে 2018 সাল থেকে আজকে 2023 সাল পর্যন্ত তারা 5 কোটি 68 লক্ষ ডলার পরে আমি তদন্ত করে দেখলাম যে কি হয়েছে। কারণ আমার ব্যাংক সাইডটা দেখতে হলো আমার চেয়ারম্যান সাহেব, আমি বছরে একবারও যেতাম না, আমি প্রোডাকশন মার্কেটিং দেখতাম। তো পরবর্তীতে 2023 সালে যখন আমি জানতে পারলাম যে NBR আমার বিন লক করে দিছে, আমার শিপমেন্ট করতে পারতেছি না, তখন আমি হাতেম ভাইকে জানাইলাম, ভাই বিন তো লক করে দিছে, আসলে এটা কী কারণে? তখন হাতেম ভাই বললো, বিন তো লক করার কথা না, তোমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তুমি একটু ফ্যাক্টরিতে যোগাযোগ করো। তো আমি বললাম, ফ্যাক্টরিতে তো ভাই যোগাযোগ করছি, আসলে তো তেমন কিছু হয় নাই। তোমার কি বন্ডেড প্রতিষ্ঠান না নন বন্ডেড প্রতিষ্ঠান? আমি কি আমার নন বন্ডেড প্রতিষ্ঠান। ব্যাংক কোন ব্যাংক? আমি বলছি আমার প্রিমিয়ার ব্যাংক। আপনার ফাইল যেই ভদ্রলোক দেখে, আমার ফাইলও উনিই দেখে। পরে বললো একটু কমার্শিয়ালটা খবর নাও, তোমার কোনো বন্ডের এলসি ওপেন হয়েছে কিনা। তখন আমার কমার্শিয়াল বললো, স্যার আমি না করার পরও তারা বন্ডের এলসি ওপেন করছে। আমি কীভাবে ওপেন করছে? আমি তো অ্যাপ্লিকেশনই করতে পারি না, আমি SSC পাস করিনি, আমাকে ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি করে? আমি 12 কোটির এলসির জন্য আমি অ্যাপ্লিকেশনই করতে পারি না, তারা কিভাবে এটা করলো? স্যার আমি বারবার জেলেনি স্যারের না করার পরও এই এলসিগুলো ওপেন করছে দালালদের মাধ্যমে, বিভিন্ন দালালদের কাছ থেকে পিআই নিছে, আমার ব্ল্যাঙ্ক চেক নেওয়া ছিল, পেড নেওয়া ছিল, তারা এইভাবে করছে। পরে আমি বললাম কত ডলার? পরে স্যার অনেক ডলার। পরে আমি অ্যাপ্লিকেশন দাও, অ্যাপ্লিকেশন দেওয়া এগুলো ক্যান্সেল করো। তো 52 লাখ ডলার আমি অলরেডি ক্যান্সেল করাইছি অ্যাপ্লিকেশন দিয়া। পরবর্তীতে NBR-এ যখন জানতে পারলাম, NBR বলতেছে মানে 100 কোটি টাকা আমার বন্ডের এলসি ওপেন হয়েছে, অথচ আমি শিপমেন্ট করি নাই। তো আমি তো এগুলো করি নাই। আমি তাদেরকে বারবার না করার পরও তারা আমাদেরকে বিভিন্নভাবে আটকায় এইগুলো করছে, কইরা বলছে কোনো সমস্যা হবে না, আপনার ব্যবসাটা রান থাকুক। তো তারপরও 2017 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যখন অডিট, 2023 সালের জুনে বাংলাদেশ ব্যাংকের একটা অডিট আসছে। অডিট আসার পরে বাংলাদেশ ব্যাংক অডিট করে পাইলো এই জালিয়াতি শুধু আমার একটা ফ্যাক্টরি না, 43টা ফ্যাক্টরিতে। তখন আমার আর বিন লক করতে পারি না, পরে লোক টোক ধরে যে কোনোভাবে বিনটা ওপেন করাইলাম, করায় যেই মালগুলো চিটাং কোটা আটকে ছিল এগুলো বিভিন্ন জায়গায় খরচ টরচ দিয়া, ঘুষ টুস দিয়া, দৌড়াদৌড়ি কইরা, হাতেম ভাইয়ের হেল্প নিয়ে তখন আমি শিপমেন্টগুলো করছি, কিছু মাল ফেরত আনলাম। এরপরে থেকে যে ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে, অদ্যাবধি আর চালু করতে পারিনি। আমার ফ্যাক্টরি ছিল গার্মেন্টস 2টা, তো অলরেডি বেতন দিতে পারি না, ওয়ার্কারের আন্দোলন হইতেছে। তারপরে তারা বলল, লাস্টে আমাকে যেভাবে বিপদরত ফালাইলো, লাস্টে বললো ভাই ঠিক হয়ে দেব, আপনার 90 লাখ টাকা স্যালারি আসে, আপনি ইন্টারেস্টে কিছু টাকা নেন। ইন্টারেস্টে আমি প্রায় 1.5 কোটি টাকা নিয়েছি, 1.5 কোটি 5,000 টাকা ইন্টারেস্ট মাসে। 1.5 কোটি ইন্টারেস্ট নিয়ে মে মাসের স্যালারিটা দিলাম, পরবর্তী মাসে দিব, পরবর্তী মাসেও দিল না। এইভাবে আস্তে 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 তখন দেখলাম ইন্টারেস্টের পার্টি এসে আমাকে বিরক্ত করে, ইন্টারেস্টে টাকা দিতে পারতেছি না। আর এই দিকটা ফ্যাক্টরির মধ্যে আন্দোলন চলতেছে একটার পর, এইভাবে করতে করতে প্রায়, আর ওদিকে কাস্টমসে আমাকে একটার পর একটা করতেছে। তো আমি কাস্টমারে বললাম
ভাই আমি ইউডি করছি, আপনি 2021 থেকে 23 সাল পর্যন্ত আমার হিসাব চাইছেন। আমি বিকেএমই থেকে ইউডি করছি 91টা ইউডি করছি। তাইলে আপনারা ইউডি থেকে ইউপি করে কাস্টমসের লোকজন, আমি না, কাস্টমসের লোকজন করে। তাইলে এইখানে যে ইউপিগুলো করলো 975টা ইউপি করলো, ইউপি তো আমি করতে পারি না, বা বিকেএমই বিজেএমই করতে পারে না। তাইলে এগুলো কে করছে? আমি শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের সাথে হাতেম ভাই নিয়ে গেছিলো, দেখা করলাম, সব কিছু বলে এলাম, তাও কোনো কাজ হলো না। থানায় জিডি করলাম, জিডি কপিও দিয়ে আসলাম, তাও কোনো কাজ হলো না, আমি শিপমেন্ট করতে পারতেছি না। তারপরে পত্রিকার কাটিং ছিল, ওইটাও দিলাম। পত্রিকায় যা আসছে, অনলাইন পত্রিকায় যা আসছে, ব্যাংকের বিরুদ্ধে আসছে এলসিগুলো, তাও দিলাম, তাও কাজ হলো না। কয়েকদিন আগে আমি জিডি কপি নিয়ে দিয়ে আসছি, তাও কাজ হলো না। আমি বলছি ভাই আমার প্রতিষ্ঠানটা রান থাক, আমি যাতে ব্যবসাটা করতে পারি। তো লাস্ট পর্যন্ত এই কিছুদিন আগে দুদুকে যখন ফাইলটা গেল, তখন দুর্নীতি দমন কমিশন তাদের যে এই ব্যাংকের এডিশনাল এমডি শহীদ মল্লিক সাহেব আরও 4-5 জনের নামে তারা হাইকোর্টে একটা রিট কইরা জালিয়াতির মাধ্যমে যে এলসিগুলো হয়েছে, এটারও প্রমাণ আমি তাদেরকে বললাম, এটারও একটা প্রমাণ আছে, আপনি দেখতে পারেন এলসিগুলো আমি করি নাই, আমি যা বলছি 100% সত্য কথা বলছি। তারপরেও তারা একতরফাভাবে আমার বিরুদ্ধে 83 কোটি টাকার একটা রায় করে দিল এই গত 15 তারিখে। তো এইভাবে ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে বা নিস্তেজ হয়ে ফ্যাক্টরিটা শেষ হয়ে গেছে। এখন আমার সংসার আছে, ওয়ার্কারের স্যালারি আটকে গেছে 5 থেকে 6 মাস। অনেক ঈদের সময় রাস্তা মুন্সিগঞ্জ রোড বন্ধ করে দিল স্যালারির জন্য। তো অনেকের হেল্প নিয়ে অল্প অল্প টাকা দিয়া এখনও 60 থেকে 70 লাখ টাকা ওয়ার্কার স্যালারি বাকি আছে। মাঝখানে দা বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে যে বাসায় বসে থাকতে পারি না, পাগলের মতো হয়ে যেতেছে। আবার কন্ট্রাক্টের লোক নিয়ে আবার এই 150 লোক নিয়ে আবার শুরু করছে। এইভাবে আমার লাইফটা এই প্রিমিয়ার ব্যাংক শেষ করে দিচ্ছে। তো যেইখানে আমার 2 কোটি টাকা লোন ছিল, $5 লাখ লিমিট ছিল, 5 লাখ লিমিটের উপরে যখন আমি ক্রস করছি, তখনই তো আপনার আটকায় দেওয়া দরকার ছিল। আপনি তো আমাকে এই সল ছাত্রীর আপনার টার্ম লোন না করে দিতে পারি, সল ছাত্রীর আশ্রয় নেওয়া তো দরকার ছিল না। এই সল ছাত্রীর আশ্রয় নিয়ে আমাকে না, শুধু বিসিকে অনেক বড় বড় ফ্যাক্টরি, অবন্তী বন্ধ হয়ে গেল, 1000 কোটি টাকা জালিয়াতিতে পড়লো, আমি পড়লাম, এমবি নিট পড়লো, লতিফ নিট পড়লো, টোটাল ফ্যাশন পড়ছে, নিটিফ্লেক্স পড়ছে, সবগুলো ফ্যাক্টরি এখন বন্ধের পথে। 80% ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আগে তো 3টা ফ্যাক্টরি ওয়ার্কার ছিল প্রায় 1500-র উপরে। তো এই 1500 আমি কিন্তু নিজে ইনকাম করেই বেতন দিতাম। ব্যাংক আমাকে পিসি দিত, ব্যাংকের মাধ্যমেই সব কিছু আনতাম। তো এই জালিয়াতি যদি না হইতো, আমি কিন্তু সুন্দরভাবে 1 লাইনের থেকে 2 লাইনে এসেছি, 2 লাইন থেকে আজকে 25 ফ্যাক্টরি করছি। আমি কিন্তু মাত্র $40,000 শিপমেন্ট দেওয়া শুরু করছি 2017 থেকে। আর আজকে আমি $7-8 লাখ পর্যন্ত উন্নীত হয়েছি। আমার 2023-এ টার্গেট ছিল আমি $10 থেকে $12 লাখ পর্যন্ত যাব। কিন্তু ওই স্বপ্ন দেখুন ভাই, স্বপ্নই। ওই ফ্যাক্টরির ভাড়া দিতে পারি না, ওয়ার্কারের স্যালারি দিতে পারি না, ওয়ার্কার বিদায় করে দিছি বিভিন্নভাবে বুঝায় টুজায়। 70-75 লাখ টাকা এখনও ওয়ার্কারের স্যালারি বাকি আছে। তো এখন যে সিচুয়েশন, আমি যদি ফ্যাক্টরিটা রান না রাখি, তো বিভিন্ন পার্টি আমার কাছ থেকে নিটিং, ডাইং, এমব্রয়ডারি 4 থেকে 5 কোটি টাকা পাইব। যাদের কাছ থেকে ইন্টারেস্টে টাকা আনছি তাদের টাকা দিতে পারি নাই। তো যার জন্য ফ্যাক্টরিটা রান করে আমি যদি বসেও থাকি, তাও এই যন্ত্রণা থেকে আমি বাঁচতে পারি। আমি তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, ভাই আমি ফ্যাক্টরি রান রাখছি, আমি আস্তে আস্তে চালাইতেছি। ব্যাংক তো আমাকে কোনো কিছুই দিচ্ছে না, এলসি করতেও দিচ্ছে না। কয়েকবার সল ছাত্রের আশ্রয় নিয়ে ব্যাংক আমারে কি বললো, ইডিএফ লোন করে আপনি 10টা চেক নিয়ে আসেন। আমি 1 মাস ঘুরার পরে আমি কিসের ইডিএফ লোন করে দেবেন, 10টা চেক কেন দিব? আপনি যাতে, যেহেতু ব্যাংক হেড অফিস থেকে আপনার লিমিটটা আটকাই দিছে, আপনি তো চালু রাখতে পারতেছেন না। আপনার 5 কোটি টাকা অল্প ঋণে অল্প ইন্টারেস্টে লোন করে দেই, আপনি 10টা চেক নিয়ে আসেন। আমার পার্টনার তখন ওপেন হার্ট সার্জারি হয়েছে, স্ট্রোক করছে এই কথা শুই না। তো আমি তারে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে ভাই, তাইলে তো ভালো হয়, আপনি 10টা চেক নিয়ে যান। আমি 10টা চেক নিয়ে জিলানি সাহেব বললো, 10টা চেক নিয়ে দিলাম ওনাকে ইডিএফ লোন করে দেওয়ার জন্য। তখন উনি কী করলো, 50 লাখ লেখা 10টা চেক, আগে যার মাধ্যমে আমরা এলসিগুলো ওপেন করতো ওই মিডিয়ারে 10টা চেক দিয়ে দিল। দেওয়ার পরে আমি বললাম, ভাই 10টা চেক দিয়ে ওনাকে দিয়ে দিলেন, উনি কি আমাকে 5 কোটি টাকা দিবেন না আপনি দিবেন? পরে উনি আমাকে বলল, ভাই আপনাদের সিআইবি নষ্ট হয়ে যায়,
যার জন্য ওনার কাছ থেকে 4.5 কোটি টাকা আমরা নিছি। তো নিয়ে এখন এই চেকগুলো না দিলে তো উনি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি টুমকি দিচ্ছে। তো আমি ওনাকে বললাম, ভাই আমার অ্যাকাউন্টে আপনি 4.5 কোটি টাকা নেবেন, আমি জানলাম না, আমার সিএবি নষ্ট হয়ে গেলো, আমি জানলাম না, তাইলে আপনি কাট ক্যাশতে জিজ্ঞাসা করে 4.5 কোটি টাকা নিলেন। আমি যদি আপনার কাছে বলি ভাই আমাকে 10 টাকা দেন, আপনি কি আমাকে দিবেন? তাইলে ওই ভদ্রলোক 4.5 কোটি টাকা কাকে দিল, কেন দিল, আমার অ্যাকাউন্টে কেন দিল? তখন ওনার সাথে আমি একটা পর্যায়ে অনেক তর্কাতর্কিতে গেলাম। উনি কয় আমি বুঝি না, মল্লিক সাহেব জানে। মল্লিক সাহেব বলছে ওই ভদ্রলোক দিছে। তো আমি যেই সন্দেহটা করছিলাম, ঠিক মল্লিক সাহেব যখন এই বুয়াইল চেয়ার খুলতে পারতেছিল না, হেড অফিস আটকাই দিছে, ঠিক 4-5 মাস পরে আমাকে আজাদ সাহেব আমাকে হুমকি দিতেছে, ভাই আপনি টাকা দিবেন, আপনার চেক আমাকে ব্যাংক থেকে দিছে, আপনার টাকা না দিলে আপনার বিরুদ্ধে আমি কেস করে দেব। তো আমি আমাদের যে লিডার আছে হাতেম ভাইকে জানাইলাম, হাতেম ভাই এই ঘটনা। এরূপ আরেকটা ঘটনা করছে, মাঝখানে এলসি যখন বন্ধ হয়ে গেল তখন সবার কাছ থেকে পিআই নিত, পিআই নিয়েই ব্লাঙ্ক চেক নিত। তো আরেক ভদ্রলোকের 1,52,00,000 টাকা চেক লেখা আরেক ভদ্রলোকের দিয়েছে ফাতেমা টাটা মনির সাহেব। তো প্রায় 6 কোটি টাকার এদিকে আমাকে জালিয়াতি পাঠাইলো। আর আমাকে যেইখানে আমার 2 কোটি টাকা লোন ছিল ওইখানে আজকে পর্যন্ত 2024 এই পর্যন্ত আমাকে 261 কোটি টাকা লোন দেখাইতেছে। ওদিকে এনবিআরে ধরা খাওয়াইছে আমাকে প্রায় 83 কোটি টাকা, প্রায় 4 থেকে 500 কোটি টাকার জালিয়াতিতে আমাকে ফেলাই দিয়েছে। এখন উপরওয়ালা হয়তো অলৌকিকভাবে আমাকে বাঁচায় রাখছে, বাইসা থাকার আমার কোনোভাবে কথা না। তো ওয়ার্কারের হয়তো দোয়ায়, বাপ মার দোয়ায় হয়তো আল্লাহ আমাকে এই পর্যন্ত বাঁচায় রাখছে। বড় ভাইরা যারা আছে সহযোগিতা করতেছে, ওই সাবকন্ট্রাক্ট করলেও কোনোভাবে তুই বাইচা থাকার চেষ্টা কর, এটার একটা শুরু হওয়া হবে। কারণ দেশে আইন আছে, আদালত আছে, লাস্ট পর্যন্ত না হলে আইন আদালত পর্যন্ত যাইতে হবে। আমি প্রিমিয়ার ব্যাংকের হেড অফিসেও জানাইছি এই জালিয়াতির কথা, এমডিরে জানাইছি, এডিশনাল এমডিরে জানাইছি, সকলকে জানাইছি। জানানোর পরও তারা আমাকে বলছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তীতে টাইবাই করতে করতে এইভাবে ঘুরাইতে 7 মাস ঘুরানোর পরে আমাকে বলছে 7 কোটি টাকা আপনার করে দিলে, যদি নবায়ন করে দিই 7 কোটি টাকা লাগবে। আমি কই ভাই যেখানে আমার 7 লাখ টাকা নেই ওইখানে আমি কীভাবে 7 কোটি টাকা দিব? 7 কোটি টাকা না দিলে ভাই আমি তো আপনাদেরকে করে দিতে পারি, রেনুয়াল করে দিতে পারবো না। তো ওই তখন থেকেই মনে করেন আমার এফডিআর ছিল 37 লাখ টাকা। আমি বললাম ভাই ফ্যাক্টরিটা 2 সময় ভেঙে ফেলবো, আমাকে 30 লাখ টাকা দেন, আমি যাতে ফ্যাক্টরিটা বাঁচায় রাখতে পারি। আমাকে 10টি টাকাও দিল না দিয়া এই যে কুরবানি ঈদের সময় ফ্যাক্টরি ভাঙচুর হয়েছে, মুন্সিগঞ্জ রোড বন্ধ করে ফেলছে ওয়ার্কার, তা হাতেম ভাই আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করছে। আমি অন্যান্য জায়গা থেকে লোনে টোনে আইনা দিয়ে ফ্যাক্টরি টোটালি বন্ধ করে দিছি। পরবর্তীতে যখন 15 দিন ঘরে বসে রয়েছে, আর তো বসে থাকতে পারি না, ব্রেন আউট হয়ে যায়, তখনই আবার এই ওয়ার্কার নিয়ে ছোটো করে আবার চালু করছে। তো এই হলো প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি। আমাকে না শুধু, আজকে অনেক ভালো ভালো মালিক রাস্তায় যারা পাজেরও গাড়ি দিয়ে চলতো তারা আজকে রিক্সাতেও চলতে পারতেছে না। আমার ছেলে মেয়ে আজকে মনে করেন কলেজে ভর্তি করা, স্কুলে ওই সুযোগটা আমার নাই, ওই সুযোগটাও আমার শেষ করে দিছে। এই শুধু তাদের পদ পদবীর জন্য এই জালিয়াতি কইরা আজকে আমাদেরকে রাস্তায় নামাই দিছে মল্লিক সাহেব।